হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বই থেকে এই যে রামিল চ্যাপ্টারটা রয়েছে, সেই রামিল চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। আমরা যখন জাবেদ এবং খতিয়ান প্রস্তুত করি, সেই জাবেদ এবং খতিয়ানে যদি কোনো ভুল থাকে, সেই ভুল আমরা রামিলের মাধ্যমে উদ্ঘাটন করতে পারি, তাই না? তাহলে চলো দেখে নিই আজকের আলোচনার বিষয়বস্তু কি কি। আজকে আমি আলোচনা করব রামিলের ধারণা নিয়ে এবং রামিলের বৈশিষ্ট্যসমূহ কি কি সেগুলো নিয়ে। সো বন্ধুরা, চলো প্রথমত দেখে নিই যে রামিল বলতে কি বোঝায়। আমরা সবাই জানি যে রামিল মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি, তাই না? সো যদি রামিল সম্পর্কে কাউকে জিজ্ঞেস করা হয়, তখন আমরা একটাই কথা বলবো যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় যেটার মাধ্যমে, সেটাই হচ্ছে রামিল। কিন্তু এখন যেহেতু তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, মানে তোমরা একটু বড় হয়েছো, তাই না? সো নবম দশম শ্রেণীতে কেউ যদি জিজ্ঞেস করে যে রামিল বলতে কি বোঝায়, তখন আমরা বলতাম যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় যার মাধ্যমে, সেটাই হচ্ছে রামিল। কিন্তু এখন আমরা কি বলবো দেখো, এখন আমরা বলবো যে সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, শুধু তাই নয়, এবং আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত সহজতর করার লক্ষ্যে একটি হিসাবকালের শেষে, মানে হচ্ছে যেমন ধরতে পারো যে কোনো কোনো কোম্পানি ডিসেম্বর 31 তারিখে তাদের হিসাবকালটা শেষ করে, আবার কোনো কোনো কোম্পানি জুলাইয়ের 31 তারিখে তাদের হিসাবকাল শেষ করে। সো যখনই শেষ করুক না কেন, তখন আমরা কি করব, রামিল প্রস্তুত করব। সো নির্দিষ্ট তারিখে সমুদয় হিসাবে ডেবিট ও ক্রেডিট জের বা উদ্ধৃতগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে, এটা বলতে বোঝানো হয়েছে আমরা যখন খতিয়ান প্রস্তুত করি, সেই খতিয়ান থেকে আমরা বিভিন্ন হিসাবের জের পেয়ে থাকি। যেমন ধরো, নগদান হিসাবের জের সবসময় কি হবে, ডেবিট হবে, কারণ আমার হাতে যত টাকা নগদ আছে তার থেকে বেশি কি করতে পারবো না, আমি খরচ করতে পারবো না। সো নগদান হিসাব যেটা হচ্ছে সম্পদ, সেই হিসাবের জের সবসময় ডেবিট হবে। সো এই যে খতিয়ানের জেরগুলো রয়েছে, যেমন নগদান হিসাব ডেবিট, দেনাদার অথবা হচ্ছে প্রাপ্য হিসাবের জের হবে ডেবিট, পাওনাদারের জের হবে ক্রেডিট। সো এই ডেবিট এবং ক্রেডিট জের বা উদ্ধৃতগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয়, তাকেই রামিল বলে। ঠিক আছে? সো রামিল দিয়ে শুধুমাত্র হিসাবের গাণিতিক শুদ্ধতাই যাচাই করা হয় না, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ আরো সহজতর করার লক্ষ্যেও রামিল তৈরি করা হয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা রামিল কি বাধ্যতামূলক প্রস্তুত করা? এখন আমি সেটার উত্তর দিব। রামিল প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক না, সেটা হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ। রামিল যদিও হিসাবের কোনো অংশ নয়, তথাপি হিসাববিদগণ হিসাব রক্ষণ কাজের নির্ভুলতা যাচাই করার জন্য রামিল প্রস্তুত করে থাকে। রামিল হিসাবের অবিচ্ছেদ্য অংশ নয়। আমরা জেনেছি যে যে হিসাব চক্র রয়েছে সেখানে টোটাল 10টা ধাপ আছে, তাই না? সেখানে যে রামিল ধাপটা রয়েছে, এই ধাপটা হচ্ছে ঐচ্ছিক ধাপ, মানে এটা যে প্রস্তুত করতেই হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ সহজতর করার লক্ষ্যে রামিল প্রস্তুত করে থাকি। সো রামিল হিসাবের অবিচ্ছেদ্য অংশ নয়, বরং একটি সহায়ক বিবরণী বা তালিকা মাত্র। যেমন জাবেদা হচ্ছে কি, আমরা যখন জাবেদা প্রস্তুত করি, এটা কি, এটা হচ্ছে খতিয়ান প্রস্তুত করার সময় জাবেদা প্রস্তুত করলে সেটা আরো ইজি হয়ে যায়। ওকে, সো জাবেদা যে প্রস্তুত করতেই হবে এমন কিন্তু না, আমরা ডিরেক্টলি খতিয়ানও প্রস্তুত করতে পারি। ঠিক রামিলও হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ, মানে এটা হিসাবের কোনো অবিচ্ছেদ্য অংশ না, বা এটা প্রস্তুত করা বাধ্যতামূলক না। ওকে, সো আমরা কি জানতে পারলাম রামিল সম্পর্কে? রামিল দিয়ে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো, আর্থিক বিবরণী যেমন বিশদায় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো প্রস্তুত করা সহজতর করার জন্য আমরা রামিল প্রস্তুত করতে পারি। এবং আমরা রামিল কখন প্রস্তুত করি? একটা হিসাবকালের শেষে আমরা যে ডেবিট এবং ক্রেডিট জেরগুলো রয়েছে খতিয়ানের, সেগুলো এনে আমরা ধারাবাহিকভাবে সাজাবো এবং একটি তালিকা প্রস্তুত করব, আর সেই তালিকাটার নামই হচ্ছে রামিল। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি যে রামিল প্রস্তুত করা বাধ্যতামূলক না, এটা হচ্ছে একটা সহায়ক বিবরণী বা তালিকা মাত্র। ঠিক আছে? তো বন্ধুরা, রামিল সম্পর্কে তো জানলাম, এখন আমরা জানবো হচ্ছে রামিলের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। সো চলো দেখে নিই রামিলের বৈশিষ্ট্যগুলো কি কি।
রাও মিলের ধারণা বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ পরিলক্ষিত হয়। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিবরণী ও তালিকা। রাও মিল খতিয়ানের জের বা সমষ্টি সমূহের একটি বিবরণী বা তালিকা বিশেষ। আমরা খতিয়ানে যেমন ডেবিট বা ক্রেডিট জের পেয়ে থাকি, যেমন ধরো আমরা দেনাদার হিসাব, যেটাকে বলা হয় প্রাপ্য হিসাব, ঠিক আছে। সো দেনাদার হিসাব মানে হচ্ছে কি, আমরা ধারে যখন বিক্রয় করি তখন কিন্তু দেনাদার হিসাব ক্রিয়েট হয়, ঠিক আছে। আবার আমরা যখন ধারে ক্রয় করি তখন পাওনাদার হিসাবের উৎপত্তি হয়। তো এভাবে আমরা কি করব, এই যে দেনাদার হিসাব রয়েছে এই খতিয়ানে আমরা দেনাদার হিসাবের আন্ডারে সকল ধরনের, মানে যতবার দেনাদারের সাথে আমি লেনদেন করেছি সেই সব দেনাদার গুলোর টাকাগুলো আমরা একসাথে নিয়ে আসব, ঠিক আছে। একসাথে নিয়ে এসে আমরা ডেবিট এবং ক্রেডিটে টাকাগুলো সাজাবো। সো এটা হচ্ছে খতিয়ানের পার্ট। আমরা কি করলাম, দেনাদার হিসাবের আন্ডারে ডেবিট এবং ক্রেডিট যতগুলো টাকা আছে আমরা সেগুলো লিপিবদ্ধ করলাম। লিপিবদ্ধ করে আমরা জের নির্ণয় করব যে দেনাদার হিসাবের উদ্বৃত্ত কত টাকা। তারপর আমরা সেই জের কোথায় নিয়ে আসব, আমরা এই রাও মিল প্রস্তুত করার সময় নিয়ে আসব। সো এরকম যত ধরনের জের আছে বা যতগুলো হিসাবের জের রয়েছে, সবগুলো ডেবিট জের হোক বা ক্রেডিট জের হোক, সবগুলো নিয়ে আমি একটা তালিকা প্রস্তুত করব, আর সেই তালিকার নামটাই হচ্ছে রাও মিল। আবার বলা হয়েছে যে এটি হিসাবের কোনো অপরিহার্য অঙ্গ নয় অথবা অংশ নয়, ঠিক আছে। যে রাও মিল তৈরি করতে হবে এটা খুবই অপরিহার্য এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা তৈরি করলে হচ্ছে ভালো। হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সহজেই উদ্ঘাটন করতে পারবো। ওকে, এই জন্য আমরা রাও মিল প্রস্তুত করে থাকি। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। এটি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকারী একটি বিবরণী বিশেষ। সো রাও মিল কি একটা তালিকা অথবা বিবরণী যার মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা, মানে জাবেদা অথবা খতিয়ান অথবা লেনদেন আমরা যখন বিশ্লেষণ করছি সেখানে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলগুলো আমরা সহজেই রাও মিলের মাধ্যমে উদ্ঘাটন করতে পারি। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পৃথক কাগজে প্রস্তুত। রাও মিল পৃথক একটি কাগজে বা খাতায় প্রস্তুত করা হয়, কোনো হিসাবের বই এর জন্য সংরক্ষণ করা হয় না। সো আমরা দেখেছি যখন আমরা জাবেদা প্রস্তুত করছি তখন কিন্তু কয়েকটা বই প্রস্তুত করতে হচ্ছে, তাই না। যেমন ক্রয় বই, এই বইতে আমরা ধারে ক্রয় সংক্রান্ত সকল লেনদেন লিপিবদ্ধ করে থাকি। আবার রয়েছে বিক্রয় বই, ঠিক আছে। এখানে আমরা বিক্রয় সংক্রান্ত, মানে ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকি। কিন্তু রাও মিলের ক্ষেত্রে আমরা এরকম কোনো বই দেখতে পাই না। সো আমরা কি করি, কাগজে অথবা খাতায় রাও মিল প্রস্তুত করে থাকি। তো বন্ধুরা, এখন আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখবো রাও মিল সম্পর্কে। 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে নির্দিষ্ট সময় বা তারিখ। এটি একটি নির্দিষ্ট তারিখে সাধারণভাবে হিসাবকালের শেষ দিনে প্রস্তুত করা হয়। সো কিছু কিছু প্রতিষ্ঠানে ডিসেম্বরের 31 তারিখে বলা হয় যে ওই হিসাবকালের শেষ। আমরা জানি যে সাধারণত কোম্পানিগুলোতে 1 বছরকে একটা হিসাবকাল ধরা হয়, ঠিক আছে। তো 1 বছরকে যেহেতু হিসাবকাল ধরা হয়, তো এই 1 বছরের শেষ দিনে, সেটা হতে পারে 31 ডিসেম্বর বা জুলাইয়ের 31 তারিখ, এরকম শেষ দিনে রাও মিলটা প্রস্তুত করা হয়। এরপর হচ্ছে ভুল নির্ণয়। এটি জাবেদা বা খতিয়ানের ভুল ধরতে সাহায্য করে। আমরা জাবেদা বা খতিয়ানে অনেক ধরনের ভুল করে থাকি, যেমন ডেবিট কি ক্রেডিট করি অথবা ক্রেডিট কি ডেবিট করি, বা টাকার অঙ্ক আমরা লিখতে ভুল করি, যেমন 50,000-এর জায়গায় আমরা লিখলাম 5,000 টাকা, সেখানে কি হলো, একটা শূন্য আমরা কম দিয়েছি। তো এরকম যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা রাও মিলের মাধ্যমে ধরতে পারি। এর পরের বৈশিষ্ট্যটা কি, সকল প্রকার হিসাব। হিসাবের প্রকৃতি বা শ্রেণীবিন্যাসে, অর্থাৎ সম্পত্তি, দায়, মূলধন, এখানে মূলধন বললে অ্যাকচুয়ালি ভুল হবে, মালিকানা সত্ত্ব, ঠিক আছে। মালিকানা সত্ত্বর মধ্যে মূলধন এবং উত্তোলন এই দুইটাকেই ধরতে হবে। মানে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ নিয়ে আসে তাহলে সেটা হচ্ছে মূলধন, আর ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি অর্থ নিয়ে নেয় তাহলে সেটা হচ্ছে উত্তোলন, ঠিক আছে। কারণ মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান দুইটা আলাদা সত্ত্বা, এটা কিন্তু আমরা একদম শুরুতেই জেনেছি। তো সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই 5 ধরনের হিসাব সমূহ আমরা কি করি, রাও মিলে লিপিবদ্ধ করে থাকি। এরপর 7 নম্বর সমন্বয়কারী। এটি খতিয়ানভুক্ত হিসাব ও আর্থিক বিবরণীর মধ্যে সমন্বয়কারী একটি বিবরণী হিসেবে পরিগণিত হয়।
তো সমন্বয়কারী বলতে বোঝানো হয়েছে যে এটি খতিয়ানভুক্ত হিসাব, মানে খতিয়ানের যে হিসাবের জেরগুলো রয়েছে সে খতিয়ানের হিসাব এবং আর্থিক বিবরণীর মধ্যে সমন্বয়কারী। দেখো, খতিয়ানের গাণিতিক শুদ্ধতাও যাচাই করা হয়ে যায় এবং আর্থিক বিবরণী প্রস্তুত করাও কিন্তু আরো সহজ হয়ে যায় রাওমিল প্রস্তুতের মাধ্যমে। সো এই দুইটার মধ্যে একটা সমন্বয়কারী বিবরণী হিসেবে পরিগণিত হয় হচ্ছে রাওমিল। 8 নাম্বার হচ্ছে আর্থিক অবস্থা। রাওমিল তৈরি করার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়, কারণ রাওমিলে সকল প্রকার হিসাব খাতেরই উদ্বৃত্ত থাকে, সেটা হোক সম্পদ অথবা দায় কিংবা মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, সকল ধরনের হিসাব খাতের উদ্বৃত্ত হচ্ছে রাওমিলে দেখানো হয়। সো আমরা মূলত কি করি, আমরা অ্যাসেট, ঠিক আছে, এতে হচ্ছে অ্যাসেট যেটাকে বলা হয় সম্পদ। সো সম্পদ এটার উদ্বৃত্ত হয় সব সময় ডেবিট। এরপর ব্যয় যেটাকে বলা হয় হচ্ছে এক্সপেন্স। সো এক্সপেন্সের উদ্বৃত্তটাও হচ্ছে সব সময় ডেবিট হয়। আর অন্যদিকে লায়াবিলিটিস, তারপর হচ্ছে ইকুইটিস আর রেভিনিউ, এই তিনটার হচ্ছে জের হবে সব সময় ক্রেডিট। এই জিনিসটা মাথায় রাখবে তোমরা যে অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটার জের সব সময় ডেবিট হবে, আর লায়াবিলিটি, ইকুইটি আর হচ্ছে রেভিনিউ এই তিনটার জের হচ্ছে ক্রেডিট হবে। সো এভাবেই আমরা কি করি, খতিয়ানের জের সমূহ নিয়ে, মানে খতিয়ানের যতগুলো হিসাব রয়েছে সবগুলো হিসাবের জের নিয়ে আমরা রাওমিল প্রস্তুত করি। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে রাওমিলের ধারণা এবং বৈশিষ্ট্য সংক্রান্ত আলোচনা। তোমরা পরের ভিডিও দেখলে রাওমিল সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারবে। সো সেই ভিডিওটা দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।